দয়া করে হেডফোনটি পরে তৈরি হয়ে নিন। আজ আমরা যাব একটি বিশেষ অভিযানে। আজ আপনারা আমাদের সাহিত্য এক্সপ্রেসে যে বিশেষ নিবেদনটি শুনবেন তা হলো সাহিত্যিক পারুল দা ঘোষপাকড় রচিত ভয়ঙ্কর ভূতের গল্প জানালা। খুব ছোট থেকেই আমি দাদু দিদার কাছে মানুষ। শুনতে খুব স্বাভাবিক মনে হলেও আসল কারণটা একটু অন্যরকম। আমার যখন 4 বছর বয়স, আমার মা মারা যান ছাদ থেকে পড়ে গিয়ে। আরো ভালোভাবে বলতে গেলে এই 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 বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে। তবে মা যে আমায় খুব একটা স্নেহ করতেন তা নয়। আমি হওয়ার পর থেকেই নাকি তার মাথায় গন্ডগোল দেখা দিয়েছিল। দিদা গল্প করতেন তো, মায়ের দরকার ছিল একটা মেয়ের, তাই বোধহয় আমার প্রতি সেরকম স্নেহ কোনোদিনও জাগেনি তার। বারুইপুরের বাড়িতে যেদিন ফোন এলো, আমার আমার স্পষ্ট মনে আছে বাবা সেদিন বাড়ি ছিল না। আমি টিভি দেখছিলাম এক কোণে, গোল ডায়াল ফোনটা বেজে উঠেছিল। দিদা ওপার থেকে কাঁদতে কাঁদতে বলেছিল, দাদু আমায় নিতে আসছে, কিন্তু কেন আসছে সেটা তখনও বলেনি। আমি বোকা, মামার বাড়ি যাওয়ার আনন্দে বিভোর হয়ে ব্যাগে খেলনা ভরেছিলাম। হ্যাঁ, সেগুলো আমার স্পষ্ট মনে আছে। মনে আছে কিভাবে দাদুর বাড়ির আসার পর মামা, দাদু আর দিদা আমায় আমায় এক কোণে ডেকে নিয়ে গিয়ে বুঝিয়েছিল যে মা আর ফিরবে না, মা আকাশের তারা হয়ে গেছে। আমি তেমন কিছুই বুঝতে পারিনি বোধহয় তখন। এর আগের বা পরের আর কোনো ঘটনাই আমার মনে নেই। সবটাই দিদার মুখে শুনি মাঝে মাঝে। মেয়েকে নিয়ে তার শোক এখন গভীর একটা দগদগে ঘায়ে পরিণত হয়েছে। আর সেই ঘা আমাকে দেখলেই যেন আরো একবার দপদপ করে জ্বলে ওঠে। একটা সময়ের পর দিদার ঘরে যেতে আমার আর ভালো লাগতো না। পাশ কাটিয়ে দোতলায় আমি নিজের ঘরে চলে যেতাম। এই বাড়িটা বেশ বড়, সামনে বিরাট বড় টানা বারান্দা, আর তার সামনে বড় উঠোন, উঠোন পেরিয়ে কিছুটা মাঠ, আর তারপর একটা বেশ বেশ বড় একটা পুকুর। বর্ষাকালে জল উঠে এসে সামনের ওই ঘাসময় জায়গাটুকু ভাসিয়ে দেয়। পুকুরটা নাকি আমাদের একার নয়, তবে মাঝে মাঝে মন খারাপ হলে পুকুর পাড়ে গিয়ে আমি বসে থাকি। ওপারে মল্লিক বাড়ির সোনাদা মাঝে মাঝে এসে স্নান করত, চোখে চোখে হাসি বিনিময় হতো। এই অবধি। বন্ধু বান্ধব আমার সেরকম নেই। তার একটা কারণও আছে অবশ্যই, পরে বলছি সেটা। এই বাড়িটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। দোতলার ঘরগুলো যেন বিচ্ছিন্ন একটা জগতের মধ্যে ভাসে। কেউ দোতলার ঘর থেকে কোনো কথা বললে নিচে যেমন শোনা যায় না, তেমনি উল্টোটাও ঠিক। নিচে যে কি হচ্ছে তার সাথে যেন দোতলার কোনো সম্পর্কই নেই। এই ঘরটা মায়েরই, আমি প্রায় জোর করেই থাকি এখানে। মাকে নিয়ে না একটা অদ্ভুত দোলাচল কাজ করে আমার মনে। মাঝে মাঝে মনে হয় মা একটা রহস্যময় গল্পের চরিত্র, যার পরিণতি গল্প শেষ হওয়ার অনেক আগেই লেখা হয়ে গেছে। মামা মাঝে মাঝে এসে কফি, চা, পাউরুটি এসব দিয়ে যায় আমায় টুকটাক, আর আমি বইতে মুখ গুঁজে পড়ে থাকি সারাদিন। স্কুলে আমার নাম ডাক আছে, ফার্স্ট বা সেকেন্ড প্রত্যেক বছর হয়ে থাকে। পড়তে পড়তে শুধু আমার ঘরের বিছানার পাশের একমাত্র জানলাটার দিকেই মাঝে মধ্যে তাকাই আমি। লোহার গড়া দিয়ে আটকানো জানলা, নিচে তাকালে সরু গলিটা দেখতে পাওয়া যায়, যেটা চলে গেছে সামনের দিকে, তারপর বাঁ দিকে বেঁকে আড়াল হয়ে গেছে ওই ওই সবুজ বাড়িটার পেছনে। সামনে মাধ্যমিক, জাঁকিয়ে শীত পড়েছে। দুপুরের রোদ জানলা দিয়ে ঢুকে পুরো ঘরটা জুড়ে সোনালি চাদর পেতে দিচ্ছে রোজ। জানলার আবার একটা পাল্লা নেই,
মা নাকি পড়ে যাওয়ার সময় ওটাই ধাক্কা খেয়েছিল। এদিকটায় হাঁটাচলা করা যায় না, বড্ড সরু গলি, তাই লোকজন আবর্জনা ফেলে এদিকে। আচ্ছা, মা বোধহয় মারা যাওয়ার পর তাহলে এখানেই পড়েছিল। ছাদ থেকে তো এই জায়গাটাই সোজা হয়। আমাদের ছাদে যাওয়া বারণ। দিদা আর কাউকে হারাতে চান না। দাদু আজকাল বাড়ি থেকে সেরকম বের হন না। মামার বিয়ের কথা চলছে, মামি এলে যে কি হবে কে জানে। পড়তে পড়তে এসব 7-5 ভাবছিলাম, এমন সময় একটা খিলখিল হাসির শব্দে আমার ঘোর কেটে গেল। দিদার ঘর থেকে আসছে আওয়াজটা। আশ্চর্য, আওয়াজ তো আসার কথা নয় একতলা থেকে। সিঁড়ি বেয়ে নেমে দেখি দিদা একটা বাচ্চা মেয়ের সাথে গল্প জুড়েছে। বোধহয় পাশের বাড়ির কেউ হবে। আবার উপরে চলে যাচ্ছিলাম, এমন সময় একটা পরিচিত ডাকে আমার পা দুটো পাথরের মতো ভারী হয়ে গেল। সমু, এদিকে আয় বাবা। বাবা এসেছে। গত 5 বছর ধরে বাবার সাথে কোনো যোগাযোগ নেই আমাদের। কোথায় আছে, কিভাবে আছে কেউ জানে না। আজ আজ হঠাৎ বাবা কোত্থেকে? আমার আমার বুকের ভেতর দামামা বাজছিল। আস্তে আস্তে ঘরে ঢুকতেই দেখলাম বাবা একা নয়, একজন মহিলা আর একটি বাচ্চা মেয়েও এসেছে বাবার সাথে। লজ্জায় আমার কান লাল হয়ে গেল। ছি ছি ছি, এই বয়সে বাবা আবার বিয়ে করেছে, তার আবার একটা মেয়ে হয়েছে। বাবার দিকে আমি লজ্জায় তাকাতে পারছিলাম না। কোন রকমে ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি এই বলে পাশ কাটাতে যাব, দিদা বলে উঠল, ঠিক এরকমই একটা ফুটফুটে মেয়ে চেয়েছিল আমার বুড়ি। আমার মাথার মধ্যে ধিক ধিক করে জ্বলতে থাকা আগুনে কেউ যেন হঠাৎ ঘি ঢেলে দিল। বাচ্চাটা আমার পায়ের কাছে এসে এক নাগাড়ে আমার নাম ধরে ডেকেই যাচ্ছিল। আমি এক ঝটকায় ওকে সরিয়ে দিয়ে বলেছিলাম, এই আমি তোমার দাদা নই। কেউ কেউ কোনো দিনও আমার মনের খোঁজ রাখেনি। মায়ের প্রতি আমার একটা অজানা অভিমান কাজ করতো, কিন্তু বাবার প্রতি একটা সমবেদনা ছিল আমার। ভাবতাম যে লোকটা আমার মায়ের শোকে গৃহত্যাগী হয়েছে, কিন্তু আজ বাবাকে সুখী দেখে আমার গায়ের প্রতিটা লোম কূপে যেভাবে আগুন লেগে গেল, তার তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল সবকিছু। আমি ছুটে এসে ঘরে ঢুকে দরজা দিয়ে নিজের চেয়ারে বসে বইতে মুখ গুঁজে দিলাম। কেউ আজ অব্দি একটি বারের জন্য আমাকে জিজ্ঞেস করেনি, সমু তুই কেমন আছিস? আর আজ বাবা একবারও আমাকে বলার প্রয়োজনটুকু বোধ করলো না যে বাবা আবার বিয়ে করেছে। শুধু ওই জানলাটার দিকে তাকালে আমি একটু শান্তি পেতাম। বিছানার গদির নিচে লুকোনো লাইটার আর সিগারেটের বাক্সটা বের করে জানলার পাশে গিয়ে বসলাম। কোনোদিন সামনের দিকে মনোযোগ দিয়ে আমি তাকাইনি। মা যেই নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিল এটা ভেবে আমার একটা অদ্ভুত শান্তি হতো, যেন বিধাতা এক মাকে তার নিজের সন্তানের প্রতি অবহেলা করার শাস্তি দিয়েছেন। নৈতিক দিক দিয়ে আমি যে কতটা খারাপ সে কথা মনে হয়তো হতো, আবার নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিকার হিসেবে সেটাকে খুব একটা অবাস্তব বলে কিছু মনে হতো না আমার। বাবা যা করেছে ঠিক করেছে, বেশ করেছে।
সিগারেটের ধোঁয়া ছেড়ে সামনের দিকে তাকালাম। গলির ওই পারে একটা দোতলা বাড়ির জানলা। এর আগে সেভাবে আমি খেয়াল করিনি। জানলার ওপাশে একটা ঘর, বাঙালি মধ্যবিত্তের বাড়ি। একটা আলমারি, একটা ছোট খাট, আর তার সামনে একটা ছোট্ট আয়না, যেটাই খুব খুব ছোট আর অস্পষ্টভাবে আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। খাটে বোধহয় কেউ একটা বসে আছে, সে আমায় দেখতে পাবে ভেবে আমি চোখ ঘুরিয়ে নিলাম। ঘরের দরজায় সেদিন প্রায় জোর করে সেই বাচ্চা মেয়েটি এসে আমার সাথে আলাপ করলো। ওর নাম বিনিতা। আমি ভালো করে ভেবে দেখলাম যে সত্যি ওর এসবের মধ্যে দোষ কোথায়। নিজের মনকে বোঝালাম। সে রাতে ছাদে গেছিলাম। গোটা ছাদ জুড়ে শুধু পাখির গু, ভাঙা কাঁচের টুকরো আর ছেঁড়া কাপড় চোপড়। সমস্ত পেরিয়ে ঠিক ঠিক যেখান থেকে মা পড়ে গেছিল সেখানে গিয়ে দাঁড়ালাম। অভিমানে আমার চোখে জল ভরে এলো। আমি বা কি দোষ করেছি যে মাকে আমায় ছেড়ে চলে যেতে হলো? হতেও তো পারে যে মা আচমকা পড়ে গেছে। সবাই এভাবে মুখে কিছু না বললেও আমাকে দোষ দেয় কেন? কেন সবাই আমার থেকে নিজেকে গুটিয়ে রাখে? আমি ঘরে ঢুকলে আলোচনা বন্ধ করে দেয়। আমি কাছে গেলে মুখের হাসি মিলিয়ে যায় সবার। এই বাড়িতে আমার মতো অবাঞ্ছিত কারোর থাকার দরকারটাই বা কি? চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল সবকিছু। কার্নিশের উপর উঠে দাঁড়ালাম। মায়ের কাছে চলে গিয়ে মাকেই জিজ্ঞাসা করবো সব। বাবা, দাদু, দিদা, মামা সবাই সবাই ভালো থাকবে আমায় ছাড়া। অন্ধকার গলিটা চোখের সামনে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল, চোখের জল দুফোঁটা পড়ে যাওয়ায়। আমি পা ঠিক বাড়াবো এমন সময় পেছন থেকে খুব কাতর চিৎকার করে কি একটা ডাকলো। সমু! একজন মহিলার গলা। আমি ছাদের মধ্যে পড়ে গেলাম। মাথার পেছন দিকটায় আঘাত লাগলো কিছুতে। হাত দিয়ে দেখলাম কেটে গিয়ে রক্ত পড়ছে। কোনো রকমে উঠে যখন দাঁড়ালাম, পেছনে তাকিয়ে দেখি ছাদে আসার দরজায় একজন মহিলা দাঁড়িয়ে। অন্ধকারে পরিষ্কার বোঝা না গেলেও চেহারা দেখে আমার মনে হলো বাবার বর্তমান স্ত্রী। আমি ব্যথা সামলে নিয়ে বললাম, আমার নাম সমুদ্র। সমু বলে আমাকে খুব কাছে ছাড়া কেউ ডাকে না। আশ্চর্যের বিষয়, মহিলা ছাদে এলেন না। ওই অন্ধকারে ওই দরজার সামনে ওখানেই দাঁড়িয়ে রইলেন। বললেন, তোমার মা তোমায় ভালোবাসতো সমুদ্র। তুমি তাকে ভুল বোঝো না। শুধু জেনে রেখো, তার কিছু করার ছিল না। তোমার মা আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে। আমার পা দুটো যেন কেউ সেঁটে দিয়েছিল ছাদের নিচেতে। নিজের অজান্তে মুখ দিয়ে মা বেরিয়ে এলো। ভদ্রমহিলা সিঁড়ি বেয়ে যখন নিচে চলে গেলেন, আমিও কোনো রকমে পেছনে ধাওয়া করে দেখলাম সিঁড়ির নিচে নিচে কেউ নেই। মা ছিল, ওটা মা ছিল। আমি নিশ্চিত মা এসেছিল। মা আমার অভিমানের কথা জানে, তাই এসেছিল। নাকি নাকি মা আমাকে কখনো ছেড়েই যায়নি। আমি মা মা ডাকতে ডাকতে কখন একতলা চলে এসেছি খেয়াল করিনি। দেখলাম বাবারা খেতে বসেছে। আমি কি তাহলে ভুল দেখলাম, ভুল শুনলাম? এতটা ভুল?
আমার ঘাড় বেয়ে বোধহয় রক্ত গড়িয়ে পড়ছিল। দিদা তাড়াতাড়ি এসে বলল, এ কি বুড়ো, এ কি কাণ্ড! তুই এসে বস দেখিনি, বস, ওষুধ লাগাই। বলে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসালো আমায় বাবার ঠিক উল্টো দিকে চেয়ারটায়। বাবা কেমন হতভম্বের মতো তাকিয়েছিলেন আমার মুখের দিকে। হঠাৎ বিনিতা আমার দিকে হাত উঁচু করে বলল, হাসি পেল আমার। এতটাই ভুলে যাওয়ার মতো আমি। ওর মা ওর হাত নামিয়ে কি হচ্ছেটা কি বলতেই ও আবার বলে উঠল, ওটা কে? সমুদ্রের পিছনে ওটা কে? আমার পেছনে, ঠিক পেছনে মায়ের বিরাট বড় বাঁধানো একটা ছবি আছে। ছবিতে মায়ের স্মিত হাসি মুখ। সেটা দেখেই বোধহয় মেয়েটা জিজ্ঞেস করছে, ও, কিন্তু ওর চোখ মুখ দেখে মনে হলো বেচারি বেশ ভয় পেয়েছে। আমি একবার পেছন ঘুরে তাকিয়ে কাউকেও দেখতে পেলাম না। আবার ছাদের দরজায় যাকে দেখেছি তাকে নিয়ে আমার মনের মধ্যে সংশয় কিছুতেই কাটছিল না। এতটা ভুল আমি দেখলাম কি করে? দিদার ওষুধ লাগানো শেষ হলে আমি বললাম খাবারটা আমার ঘরে দিয়ে যেতে। বাবার সাথে কোনো রকম কথোপকথনে যেতেই আমার রুচিতে পাচ্ছিল। দিদা এলো না আমার ঘরে, তার জায়গায় এলেন বাবার বর্তমান স্ত্রী। প্রথমে একটু অস্বস্তি হলেও আমি আমার মনকে যথাসম্ভব শান্ত করে বইতে মুখ ডুবিয়ে তার প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। মনের মধ্যে যতই ঘৃণা থাকুক, দিনের শেষে এরা আমার অতিথি। নিজের বাবাকে অতিথি বলতে লজ্জা লাগলেও করার তো কিছুই নেই। আমি খুব ভালো করে পরখ করে দেখলাম, না, একে আমি ছাদের দরজায় দেখিনি। যাকে দেখেছি তিনি আরো রোগা ছিলেন। এদিকে নিজের মনকে বিশ্বাস করাতেই বেগ পেতে হচ্ছিল। আর ভদ্রমহিলা কি সব যেন বলছিলেন, তার কোন কিছুই আমার কানে ঢুকছিল না। এমন সময় হঠাৎ উনি কি যেন একটা দেখে প্রচন্ড ভয়ে চিৎকার করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। তারপর সব চুপ। আমি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমিও আর চোখে দেখেছি ওটাকে। কিছুক্ষণ পর বাবা উপর এলেন। কই কই দেখি দেখি। না না, তুমি ভুল দেখেছো, এখানে সমু ছাড়া আর কেউ তো আসে না। বিশ্বাস করো, জানলায় একটা মুখ দেখলাম আমি, গড়া ধরে দাঁড়িয়েছিল। কিন্তু এটা তো দোতলা, ফ্যাকাশে সাদাটে একটা মুখ। সমু, তুমি এই ঘরে থেকো না, তুমি আমাদের সাথে আমাদের বাড়ি চলো। এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়। আমরা কাল ভোরবেলায় বেরিয়ে পড়বো। এইবার মনে পড়ল, উনি এতক্ষণ এই কথাই বলছিলেন। বাবা এসেছে আমায় নিয়ে যেতে। উনি বাবাকে বুঝিয়েছেন যে আমার আর এই বাড়িতে থাকা উচিত হচ্ছে না। বাবা যা খুশি বলুক, আমি জানতাম উনি মিথ্যে বলছেন না। আমিও অনুভব করেছি যে এই ঘরে আমি ছাড়াও আরো একজন আছে। তবে তার উপস্থিতি মোটেও ভালো লাগার মতো নয়। যে আছে সে আর যাই হোক আমার মা হতে পারে না। না। ধীরে ধীরে বই গোছাতে শুরু করলাম। আমি বাড়ি ছেড়ে না যাই, একতলার যে কোনো একটা ঘরে আমি থেকে যাব। আমি খুব একটা ভীতু নই, কিন্তু প্রাণের ভয় তো আছে। খুব সন্তাপনে জানলাটাকে উপেক্ষা করছিলাম আমি এতক্ষণ, কিন্তু কোনো এক অমোঘ টানে সেটা আমায় নিজের দিকে বারবার ডাকছিল।
মনের মধ্যে কে যেন বলছিল যে জানলা কেউ নেই, একবার তাকা, একবার তাকিয়ে পরখ করে নে, তাকালে কি আর হবে, দেখবি কেউ নেই, দেখ। আমি আর চোখে একবার দেখলাম, না সত্যিই কেউ নেই। সাহস করে বিছানায় উঠে জানলার বাইরে তাকিয়ে দেখলাম চাঁদের হালকা আলো থাকলেও বেশিরভাগটাই অন্ধকার। সামনের বাড়ির ওই ঘরটায় একটা নিভু নিভু হলুদ আলো জ্বলছে, আর দেখা যাচ্ছে 3টে মানুষকে, বাবা, মা আর মেয়ে। 3জনে খাচ্ছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। এই ঘরটা তো আগে দেখিনি। আগে তো এখানে একটা বেডরুম ছিল, আলমারি, খাট ফাট এসব দেওয়া। বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল হঠাৎ। আমারও কি মায়ের মতো মাথার গন্ডগোল দেখা দিচ্ছে? জানলা থেকে সরে যাব এমন সময় দেখলাম ওই বাড়ির বাচ্চা মেয়েটা আমার দিকে খেতে খেতেই মুখ তুলে তাকালো, আর আমার শরীরের সমস্ত শক্তি এক নিমেষে শেষ হয়ে গেল। মেয়েটার মুখটা ঠিক ঠিক জীবিত মানুষদের মতো নয়, বিরাট বড় চওড়া কপালে সেলাই করা দাগ, চোখের ভেতরের অংশ পুরো সাদা। মেয়েটা আমায় দেখে পাশে বসে থাকা ভদ্রমহিলাকে ডাকলো, তিনিও তাকালেন। আমার হৃদস্পন্দন বাড়তে বাড়তে মাথার ভেতর দাপাদাপি শুরু হয়ে গেল। এসব এসব কি দেখছি আমি? বিছানা হাত রে কাঁপা কাঁপা হাতে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে একটা সিগারেট ধরালাম। খুব জোরে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে মনটাকে শান্ত করে ভাবলাম ওদিকে তাকানো সমীচীন নয়। আর না, ওরা আর যাই হোক আমাদের জগতের কেউ নাই, কিন্তু আমি কেন দেখছি ওদের? আমি আমি কোনো রকমে বিছানা থেকে নেমে নিচে গিয়েই শুনি হই হই কাণ্ড। বিনিতা নাকি চিলেকোঠার চাল থেকে ছাদের মেঝেতে পড়ে গেছে। সেখানে সে কিভাবে গেল কেউ জানে না। রক্তে ভেসে যাচ্ছে ওর ছোট্ট শরীরটা। এমন সময় দিদা এসে আমার জামা ধরে আমাকে জিজ্ঞেস করলো কে খুলেছে ছাদের দরজা। আমি স্বীকার করলাম। বাড়ির সবাই চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম আবারও আমার দোষ হবে। তো এই মুহূর্তে মেয়েটাকে বাঁচানো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। বাবা অ্যাম্বুলেন্স ডেকেছিলেন এর মধ্যেই। ওকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, আমি যেতে চাইলেও বাবা আর দিদা এক বাক্যে বারণ করে দিল। শুধু দাদু আর আমি রয়ে গেলাম বাড়িতে। বাবার বর্তমান স্ত্রীর আমার মুখ দেখে মনে হলো যে উনি বিশ্বাস করেননি যে আমি কিছু করেছি, কিন্তু সবার চাপে কিছু বলতে পারলেন না। রাতে আমার কিছুতেই ঘুম এলো না। 2টোর দিকে মামা এলো বাড়ি। উপরের ঘরে এসে আমার বিছানায় বসলো, বলল, কেন ফেরেনি? আমি কিছু করিনি ছোট, তুই বিশ্বাস কর। আমি শুধু ছাদে গেছিলাম ব্যাস। আর তুই তো জানিস ছাদে যেতে মা বারণ করে, তবে কেন গিয়েছিলিস? আমি মানে মনটা ভালো ছিল না সেরকম, তাই কার্নিশে। আর তারপর সিঁড়ির দরজায় কে একটা সমু বলে ডাকলো আমাদের, আমি পড়ে গেলাম। ফেরার সময় দরজাটা দিতে ভুলে গেছি। আমি তারপর আর যাইনি ছাদে, বিশ্বাস কর। তুই 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 রমান্টিকে জিজ্ঞেস করিস, উনি আমার সাথেই ছিলেন। মামা কি বিশ্বাস করলো জানি না। ওদিকে বাবাও বোধহয় ভাবছে যে আমি তার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি ছাদ থেকে। হ্যাঁ, অবশ্য সেটা ভাবাও অন্যায় নয়। বাবার মতো পাষণ্ড হলে আমি সেটা করতেও দুবার ভাবতাম না।
উফ, এই দোটা না, মাকে ভালোবাসে এদিকে ঘেন্নায় বুক ফেটে যায় আমাকে এভাবে ফেলে রেখে গেছে ভেবে। বাবাকেও ভালোবাসে এদিকে বাবা জীবনে কোনো দিনও আমায় গ্রহণ করেনি নিজের সন্তান হিসেবে। এই বাড়ির প্রতি বাবার যত টান সবটাই সম্পত্তির লোভে। আমি জানি না, না হলে বাবা আসতো, কোনো দিন আসতো না। এদিকে আমি ভয়ে জানালার দিকেও তাকাতে পারছি না। মা সেদিকে তাকিয়েছিল এক দৃষ্টে। আমি ভাবলাম জিজ্ঞেস করি কি দেখছে ও ওখানে। হঠাৎ বলল, ওই উল্টো দিকের বাড়িটা নিয়েই যত গন্ডগোল, 3 জন মিলে গলায় দড়ি দিল। তারপর থেকে এই পাড়ায় একটার পর একটা ঘটনা। দিদি মারা গেল, মল্লিকদের বাড়ির বড় ছেলেটা জলে ডুবে মারা গেল, সোনার দাদা, বুঝলি তো? আমার মাথায় বাজ পড়ল। আমি তাহলে কাদের দেখেছি একটু আগে? বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। আমি কিছু একটা বলতে যাব তার আগেই মামা বলল, তুই আমাদের কত আদরের সেটা তো জানিস, তাও কেন এইভাবে ছাদে গিয়েছিলিস একটা অঘটন ঘটাতে? তোর কিছু হয়ে গেলে আমি আর মা কি নিয়ে থাকবো সেটা ভেবেছিস? ওর গলাটা ধরে এলো। আমি পাশে বসে হাতের মধ্যে হাতটা নিয়ে কাঁধে আলতো করে মাথা রেখে সরি বলতেই মামা একটা অদ্ভুত কথা বলল। বাড়ির বাইরে 2 দিন ধরে দেখছি ওরা ঘোরাফেরা করছে, একটু সাবধানে থাকিস। ডাকলে একদম কাছে যাবি না, যা বলবে শুনবি না, কিছু খেতে দিলে খাবি না, বুঝতে পেরেছিস? আমি যাই, একটু রেস্ট নিতে হবে, সকালে আবার হাসপাতালে যাব। তবে জেনে রাখ, যে যাই বলুক আমি জানি তুই এরকম করতে পারিস না। আমার মাথার মধ্যে সব কিছু তালগোল পাকিয়ে গেল। ওরা আবার আসছে। রমান্টি জানলায় কাকে দেখেছিল, আর আমি ওই বাড়িতে কাদের দেখলাম? আর বিনির এরকম হলো কি করে? সব ঘেঁটে যাচ্ছে, গোলমাল পাকিয়ে যাচ্ছে। মামাকে যেতে দিতে খুব ভয় করছিল, আবার যদি জানলা দিয়ে ওদের দেখতে পাই। আমতা আমতা করে বললাম, আজ রাতটা তোর ঘরে মেঝেতে শুই। মামা খুব একটা আপত্তি করলো না। এই গোটা বাড়িতে এই মামাই আমার একমাত্র বন্ধু। আমাদের বয়সের খুব একটা পার্থক্য নেই, তাই তুই তোকারি করি। ওকে আমি ছোট বলে ডাকি, দিদার নকল করে। মামা আমার সব কিছু জানে, সব কিছু। মামার ঘর থেকে পুকুরটা দেখা যায় জানলা দিয়ে। চাঁদের আলো পড়ে জলটা চিকচিক করছিল। আমি পাশেই শুয়েছিলাম ক্যাম্প খাটে। দুশ্চিন্তায় ঘুম আসছিল না। চোখ বুঝলেই মনে হলো পুকুরের জলে কল কল করে আওয়াজ হচ্ছে। আমি তাকালাম না, চাদরটা মুখ অবধি টেনে নিয়ে শুয়ে পড়লাম। আবার জলের আওয়াজ। আমার মন বলছে একবার তাকা, তাকিয়ে দেখ কে, তাকিয়ে একবার যাচাই করে নে, দেখবি কেউ নেই। আমি চাদরটা ভাগ করে একটা চোখ একটু মতো বের করলাম। পুকুরে কেউ একজন সাঁতার কাটছে মনে হচ্ছে। জলের ঢেউ একবার এদিকে যাচ্ছে, পরক্ষণে ওদিকে। এমন সময় গায়ে একটা হালকা ধাক্কা অনুভব করে মামার দিকে তাকিয়ে দেখি মামা আমায় ডাকছে। এক হাতের আঙুল ঠোঁটের উপর দিয়ে আমায় ফিস ফিস করে বলল জানলা বন্ধ করে দিতে। আমি বন্ধ করে দিতে দেখি ও দর দর করে ঘামছে। আমায় পাশে বসিয়ে বলল, মনে রাখিস সোমু, আজকে তোকে কতগুলো কথা বলেছিলাম, যেগুলো মা আর দিদি দুজনেই বারণ করেছিল তোকে বলতে, কিন্তু আমার বুকটা কেমন করছে রে। মনে হচ্ছে অঘটনের শুরু সবে। আমাদের বাড়ির জানালাগুলো কিন্তু স্বাভাবিক নয়। বলা বাহুল্য, আমাদের বাড়িটাই খুব একটা স্বাভাবিক নয়। এখানে
এখানে এমন অনেক কিছু আছে, আর এমন অনেক কিছু বাড়ির মধ্যে থেকে তুই তুই দেখতে পাবি, যেগুলো মানুষের দেখার কথা নয়। আমিও দেখেছি, শুনেছি। এখানে নতুন কেউ এলে এই দেখা আর শোনার প্রবল্য আরো বেড়ে যায়, ঠিক যেন পুকুরের স্থির কালো জলে ঢিল পড়েছে। এই ঘটনার শুরু তোর দোতলার জানালার উল্টো দিকে কানাই দাসের বাড়ি থেকে। কানাই দাস প্রমোটার ছিল। আমাদের বাড়িটা ভেঙে ফ্ল্যাট করবার জন্য বাবাকে প্রায়ই তেল মাখত। তখন তোরা বারুইপুরে বাড়িতে থাকতিস। শেষ অবধি বাবা প্রায় রাজি হয়ে যায়, আর তার ঠিক 1 সপ্তাহ পর শুনি বাপ মা মেয়ে 3 জনই একসাথে গলায় দড়ি দিয়েছে। এই বাড়িটা বাড়ি নয় রে সমু, ওই জানালাগুলো জানালা নয়। এই বাড়িটা যদি একটা মানুষ হয়, ওগুলো তার এক একটা চোখ। সেই চোখ দিয়ে তোকে এমন সব জিনিস দেখাবে যার ব্যাখ্যা করা সম্ভব নয়। তুই তো জানিস, সোনার দাদা মানিক আমার আমার বাল্য বন্ধু ছিল। সেও এই বাড়িতে আসার পর থেকে কেমন যেন পাল্টে যেতে লাগলো। ওর একটু হাত টান ছিল, এটা ওটা ও নিয়েই থাকতো। তারপর তো এই বাড়িটা আসলে একটা একটা অভিশাপ, বংশগত অভিশাপ। তুই বড় হয়ে যেভাবে পারিস এখান থেকে অনেক দূরে চলে যাস। দেখ, আমরা তো পারলাম না, কিন্তু তুই তো এই বংশের কেউ নোস, তুই পারবি। আমিও সন্ধেবেলার জানলার ঘটনাটা যোগ করলাম। শুনতে শুনতে ওর মুখ চোখ ভয়ে শুকিয়ে যাচ্ছিল। সব শোনার পর ছোট আমার দিকে কেমন একটা করে তাকিয়েছিল। এই দৃষ্টি এর আগে আমি কখনো দেখিনি। আমি কিছু একটা বলতে যাব, এমন সময় দরাম করে জানলার পাল্লা দুটো খুলে গেল, আর একটা ঠান্ডা হাওয়ার দমক এসে আমাদের দুজনের গায়ে কাঁটা ধরিয়ে দিল। দুজনেই চমকে উঠে এক দৃষ্টে পুকুরের দিকে তাকিয়ে দেখলাম জলের উপর কি যেন একটা ভেসে উঠেছে। আমি তো ভয়ে ওকে জড়িয়ে ধরলাম। ছোট ধীর পায়ে উঠে জানলাটা বন্ধ করে আমার ক্যাম্প খাটটা সামনে আটকে দিল। ওর হাব ভাব দেখে মনে হলো এই দৃশ্য এর আগেও দেখেছে। আমায় দেওয়ালের দিকে পাঠিয়ে দিয়ে নিজে বিছানার ধার ঘেঁষে শুলো। আমরা সে রাতে আর ঘুমোতে পারিনি। অনেক রাতে আমি একবার ছোটকে বললাম, আচ্ছা ছোট, এই বাড়ি ছেড়ে কদিন বাইরে থাকলে কেমন হয়? তুই যা, আমার মা এখানে তো একা, আমি তাকে ছেড়ে কি করে যাই বলতো? আর তুই তো জানিস মা এই বাড়ি ছেড়ে নড়বে না। বিপুলদা বাড়ি ফিরলে ওর সাথে না হয় চলে যাস। আমার জীবনটা এই বাড়িতেই কাটবে। না, কিছুতেই না। ছোট আর দিদাকে এর মধ্যে ফেলে রেখে আমার পক্ষে স্বার্থপরের মতো নিজেকে বাঁচিয়ে চলে যাওয়া সম্ভব নয়। আমি তো আর আমার মায়ের মতো নই। ছোটর বলা কথাগুলো কানে বাজছিল আমার। বাড়িটা মানুষের মতো, তাহলে আমার মাকে কেড়ে নিল কেন? পরের দিন হাসপাতাল থেকে খবর এলো বিনির জ্ঞান ফিরেছে। স্বস্তি হলো। রমান্টি ফোন নিয়ে আমায় বললেন যে বিনি বলেছে কোনো এক বাচ্চা মেয়ে তাকে নাকি ডেকে ওখানে খেলার জন্য নিয়ে গেছিল, তারপর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার ফোন ধরা হাত কেঁপে গেল এটা শুনেই। আমার পেছনে নাকি কাল রাতে খেতে বসে বিনি ছবির আন্টিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। রমা আন্টি জিজ্ঞাসা করলেন আমাদের বাড়ির আশেপাশে কোনো বাচ্চা থাকে কিনা। আমি কোনো উত্তরই দিতে পারলাম না। ভয়ে আমার হাত পা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো।
করলাম উচ্চ মাধ্যমিক অবধি কোনো রকম এই বাড়িতে থেকে তারপর কলেজে পড়ার অছিলায় বেরিয়ে যাব। টিউশন করে যেটুকু পারবো নিজের খরচ চালিয়ে নেবো। বাবা ছোট তো আছেই সাহায্য করার জন্য। ফোন রেখেছি, এমন সময় হুড়মুড় করে মামা উপরে উঠে এলো হাঁপাতে হাঁপাতে। দম নিয়ে বলল, বাবার ঘরে চলো একবার, বাবা সাড়া দিচ্ছে না। দাদুর সৎকার সেরে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। ভয়ঙ্কর কান্না পাচ্ছিল, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছিল। এসব কি হচ্ছে আমাদের সাথে? একটার পর একটা দুর্ঘটনা। গলার কাছে অনেকটা কান্নার দলা পাকিয়ে উঠে আসতে চাইছিল। চোখ দুটো জলে ভরে গেল আমার। ঠোঁট ফুলিয়ে ছোটকে ধরে কেঁদে ফেললাম। আমরা আর তিনজন আছি, দিদা তো না থাকার মতোই। ওর কান্নার আওয়াজ পাচ্ছিলাম সিঁড়ির কাছ থেকেই। বড্ড শখ পেয়েছে মানুষটা। নিজেরাই নিম পাতা দাঁতে কেটে বাড়িতে পা দিতেই গা ছমছম করে উঠল। এই বাড়িটাকে এতটাও নিশ্চুপ মনে হয়নি কাল রাত অবধি। এখন যেন মনে হচ্ছে দীর্ঘ কত যুগ ধরে বাড়িতে যেন কেউ থাকে না, যেন দাদু একা মারা যাননি, সাথে করে এই বাড়ির মৃতদেহ পুড়িয়ে এসেছি আমরা। সিঁড়ির নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মামা বলল, আচ্ছা, আজকে রাতটা মায়ের ঘরে থাকলে কেমন হয়? আমি পেছন করতেই মনে হলো একটা কালো ছায়া মামার ঠিক পেছন দিক দিয়ে ডান দিকে সরে গেল। আমি জিজ্ঞেস করলাম, ছোট, মায়ের পিণ্ডদান হয়েছিল? মামা বোধহয় কিছু একটা বুঝতে পেরেছিল। পাথরের মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে বলল, না। রমা আন্টি, বিনি আর বাবা এই বাড়িতেই এসে উঠলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, কেন? সেদিন ওরকম জানলায় মুখ দেখা, তারপর বিনির এত বড় একটা দুর্ঘটনার পরেও এই বাড়ি কেন? বললেন, বিনি সুস্থ না হওয়া অবধি নাকি আর কোনো উপায় নেই। তবে বেশি দিন নয়, বিনি একটু সুস্থ হলে কলকাতায় ফিরে যাবেন ওরা। আমার মন বলছিল বাবা ফোর্স করেছে এখানে থাকতে। লোকটাকে আমি এক ফোঁটা বিশ্বাস করি না। হ্যাঁ, তবে এটাও ঠিক, যতই অসুস্থ হোক না কেন বিনি, রমা আন্টি চাইলেন না যে আমরা কেউই এই বাড়িতে বেশি দিন থাকি। দিদা এদিকে নিজের শ্বশুরের ভিটে ছেড়ে যেতে নারাজ। তিনজনকে পেয়ে বাড়িটা বেশ জমজমাট হয়ে গেছে। রান্নাঘরে রান্না হচ্ছে, বিনি তখনও বিছানায়, মাথা সেলাই ওর তখনও কাটা হয়নি। ওর ঘরের দরজায় আমি দাঁড়িয়েছিলাম। দূর থেকে ওর মুখটা দেখলে এখন কানাই দাসের মেয়ের মুখ বলে ভুল হতে পারে। ও হাত নেড়ে আমায় বসতে বলল। ওর বিছানায় আমি গিয়ে বসতেই ও আমায় বলল, আমি জানি তুমি কে। তাই? কে আমি? বাপি মাকে বলছিল তুমি নাকি হিজড়ে, কিন্তু তোমার নাম তো সমু। তোমার আসল নাম কোনটা, সমু না হিজড়ে? কথাগুলো এমন ভাবে কানে বাজলো যে আমার চোখ বন্ধ হয়ে গেল লজ্জায়। বাবা, হ্যাঁ, বাবা এইভাবে? ছি! হঠাৎ দেখি দরজা থেকে হন্তদন্ত হয়ে রমা আন্টি ঢুকে এসে এক ধমক দিলেন বিনিকে। আমি ওকে বারণ করলাম, বললাম, আমি বোঝাচ্ছি। বিনি, কেঁদো না। শোন, দেখো, হিজড়া বা কিন্নর এগুলো কোনো নাম নয়। তুমি যেমন মেয়ে, তোমার বাপি যেমন ছেলে, আমি তেমনি ছেলেও আবার মেয়েও, বুঝলে? কিন্তু আমি নিজেকে ছেলে বলতেই পছন্দ করি,
তাই তুমিও আমায় দাদা বলবে, কেমন? বিনি মায়ের ধমক খেয়ে কাঁদছিল, ঘাড় নাড়লো একদিকে। রমা আন্টি এক কোণে মুখ কালো করে দাঁড়িয়েছিল। আমি উঠে গিয়ে তাকে শান্ত করলাম, বললাম, এতে ওর বা আপনার কোনো দোষ নেই, তো কারোরই দোষ নেই। ঈশ্বর সবাইকে সমানভাবে বানিয়েছেন, শুধু শুধু সেটা দেখার মতো চোখ সবাইকে দেননি। চোখের জল অনেক কষ্ট করে চেপে বাইরে বেরিয়ে এলাম। রমা আন্টি বললেন, তুমি তোমার বয়সের তুলনায় খুব বেশি পরিণত, ক্লাসে স্ট্যান্ড করো, তাই না? কি করে বোঝায়, বুদ্ধি না, অভিজ্ঞতা মানুষকে পরিণত করে। পাড়ায় আমার বয়সী ছেলেমেয়েরা আমায় একটু এড়িয়েই চলে। স্কুলে অবশ্য সেরকম কেউ জানে না, স্কুল অনেক দূরে। দাদু অনেক ভেবেই ভর্তি করেছিল ওখানে আমাকে। কিন্তু যেখানে থাকি সেখানে যতই লুকানোর চেষ্টা করি, এসব কথা লুকিয়ে রাখা যায় না। তার উপর মা মারা যাওয়ার পর দিদা নিজের বুক চাপড়ে কেঁদে রাষ্ট্র করেছিল কিভাবে আমার অনির্ধারিত লিঙ্গ মায়ের মৃত্যুর কারণ হয়েছে। ঈশ্বর, উনি সবাইকে সবকিছু দেন না। আমায় যেমন ভদ্রতা দিয়েছেন, ওদের তেমন একটা সুন্দর মন দেননি। পকেটে থাকা সিগারেটটা বিনির কথা শুনে নার্ভাস হয়ে কুচড়ে ফেলেছি। 5 টাকা করে দাম এগুলোর। ভাবলাম পুকুর পাড়ে গিয়ে ধরায়। দেখলাম ছোট দাঁড়িয়ে আছে দরজার পাশে, বেশ গোল গোল চোখ করে আমায় বলল, কেন গিয়েছিলিস? বারণ করেছিলাম তো। এই নে, এনে ধর তোর গয়ার টিকিট, 2 হপ্তাহ পরে যাওয়া, বাবার কাজের পর। আমি যাব, কিন্তু আমি যে... শোন, কোনো কিন্তু না, প্রেত গয়া যেতে হবে। আমি যাব সাথে, বাবার পিণ্ড দিয়ে আসবো গয়াতে। আর এই ঘরের দিকে তুই আর আসবি না, আমি তোকে কষ্ট পেতে দেখতে চাই না। আর নিজেকে ছেলে প্রমাণ করার জন্য এইসব ছাইপাশ খাওয়া বন্ধ কর। তুই যা, তুই তাতেই ভালো। ছেলে হতে গেলে স্মোক করতে লাগে না। কাঠ কাঠ ভাবে কথাগুলো বলে বেরিয়ে গেল মামা। পরনের সাদা কাপড়ে দেখলাম কাদা লেগে রয়েছে। পুকুরের দিকে গিয়েছিল নাকি? আমার এই যন্ত্রণার কথা কত সহজে ওই বাচ্চা মেয়েটা জিজ্ঞেস করে ফেলল। এত সরল যদি আমিও হতে পারতাম। আমিও উঠোন পেরিয়ে পুকুরের দিকে গেলাম। গাটা ছমছম করছিল। দুদিন এই বাড়িটা কেমন যেন অচেনা হয়ে গেছে আমার কাছে। আমি ছাদের দরজা খুললাম বলে, নাকি এসবই ভবিতব্য? পরীক্ষার চিন্তা ছাপিয়ে এখন একটাই দম বন্ধ করা ভয় আমার গলা টিপে ধরছিল যেন। এই বাড়ির নিজস্ব একটা সত্তা আছে। পেছন ঘুরে মূর্তিমান দোতলা কঙ্কালটার দিকে তাকাতেই গলা শুকিয়ে গেল, যেন হাঁ করে গিলতে আসছে আমায়। একটা বিষণ্ণতা আমার সারা শরীর মন জুড়ে বসল। ঘাটের সিঁড়িতে গায়ে এলিয়ে দিয়ে বসল। কোথায় যাব? রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? হ্যাঁ, ছোটর মামার বাড়ি যাওয়া যায়, কিন্তু তারাও তো আমাকে ঠিক পছন্দ করেন না। ইস, আমি আজ একটু অন্যরকম হলে সবকিছু কত সুন্দর হতো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর দেখি ওই পারে সোনাদা হাত নাড়ছে। আমিও হাত নাড়লাম। ও জলে ঝাঁপ দিল। আমি চুপচাপ বসে রইলাম। প্রায় আধ ঘন্টা পর
ও এদিকে উঠে আমার পাশে এসে বসলো। এই প্রথমবার সোনাদা আমার সাথে কথা বলার জন্য এদিকে এলো। ভেজা চুল দিয়ে টপ টপ করে জল পড়ছিল ওর গায়ে। আমি সেদিকে না তাকিয়ে বললাম, তুমি আজ এদিকে এলে? কোমরের ভেজা গামছা দিয়ে মাথা মুখ মুছে সোনাদা বলল, দাদুর কথা শুনলাম, হার্ট অ্যাটাক তো। আমার দাদা যেবার জলে ডুবলো, তোর দাদু বলেছিল আমি যেন আর জলে না নামি, কিন্তু আমি তো জানি দাদা ডুবে মারা যায়নি। ন্যাশনাল লেভেলের সাঁতারু ছিল দাদা। কিছু একটা ওকে টেনেছিল জানিস সমু। এই জায়গাটা, এই তোদের বাড়িটা, তোদের এই জানালাগুলো ভালো না রে, ভালো না। এখান থেকে যে যেতে চায় সে যেতে পারে না, যে যেতে চায় না সে চলে যায়। দুজনের কেউই ভালো থাকে না শেষ অবধি। আমার দাদা তোর বাড়ি থেকে একটা পুরনো সোনার শিকল নিয়ে এসেছিল। তোদের গৃহদেবতার রান্নাঘরে থাকে, দেখবি। লজ্জার কথা আর কি বলি, ওর একটু স্বভাব ছিল ওই রকম। ওই সেদিন ভোরবেলায় যখন দাদার বডি পাওয়া গেল, ওর পকেটের মধ্যে ওটা ছিল। আমার কেন জানি না মনে হলো ও কোনো কিছুর ভয়ে ওটাকে ফেরত দিতে যাচ্ছিল। ওটা পুলিশ তোর দাদুর হাতে ফেরত দেওয়ার পর থেকেই তোর দাদু সেই যে ভেঙে পড়লেন, আর উঠলেন না। তারপর তো জানিসই। সোনাদা উঠে দাঁড়িয়ে আমায় কিছু বলতে না দিয়েই বলল, রাত 3টে। ওই সময় কাউকে দেখেছিস পুকুরে নামতে? কোনো সুস্থ মানুষ নামে? আমার দাদা নেমেছিল। আমি ঘাড় নাড়লাম দুদিকে। আমিও তো ওই সময় কাউকে দেখেছি পুকুরে সাঁতার কাটতে। শীতের ঠান্ডা হাওয়া লেগে কাঁটা দিয়ে উঠছিল ওর সারা গায়ে। সোনাদা আবার জলে নামল। আমি শান্তি পেলাম। উঠে সেখান থেকে ফিরতে যাব, মনে হলো ছাদের কার্নিশ থেকে কে যেন একটা এতক্ষণ আমাদের দেখছিল। আমার চোখ পড়তেই সরে গেল। বাড়িতে একটা পুজো করানো দরকার, খুব দরকার, খুব দরকার। দুপুরে খেতে বসে বাবা আমার সাথে লজ্জায় কোনো কথাই বলল না। রমা আন্টি বেশ ভালো রান্না করেন। কথায় কথায় মামা জানালো আমরা গয়া যাচ্ছি, 2 দিন যেন দিদার কাছে ওরা থাকে। রমা আন্টি নিমরাজি হলেন। আমার বাবার দ্বিতীয় স্ত্রী হলেও বলতে বাধা নেই, ভদ্রমহিলার মনটা বেশ বড়। আমার তো ওকে বেশ ভালো লাগছিল। দিদা ওদিকে শয্যা নিয়েছে, জল মুড়ি আর দুধ ছাড়া কিচ্ছু মুখে তোলে না। কেউ ওর ঘরে গেলে তাকে দুধছাই করে তাড়িয়ে দেয়। সারাক্ষণ খালি দাদুর বিছানার পাশের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, আর কখনো কখনো বলে এইভাবেই সব শেষ হয়ে যাবে, এক এক করে সবাইকে নিয়ে নেবে ও। এখন আমি মামার ঘরেই শুই। রাতে মানিকদার কথাটা বাড়তেই মামা কেমন একটা উদাস মনে বলল, কি আর করা যাবে। তখনই আমি জিজ্ঞেস করলাম, ছোট মাকে কি কেউ কেউ মেরেছিল, নাকি এটা জাস্ট আত্মহত্যা? মামা কম্বলে মুখ ঢুকিয়ে নিল বটে, কিন্তু আমি তার আগেই দেখেছি ওর গোল গাল দুটো বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। ধরা গলায় ও আমায় জিজ্ঞেস করলো, তুই কি করে জানলি? মাকে কে মেরেছিল রে ছোট? মামা চুপ। আমি ও পাশে ফিরে শুতেই বুঝতে পারলাম যে ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তবে কি আমার সন্দেহ সত্যি?
না, মায়ের জন্য আমার কষ্ট হয় না, দেখিনি তো বেশি। কিন্তু ওর কষ্টটা বুঝি। একমাত্র দিদি। জানলা দিয়ে পুকুরটা দেখতে দেখতে চোখ দুটো জুড়িয়ে আসছিল। ঘুম ভাঙলো আরেক হইচইতে। রমা আন্টি ছাদে গেছিলেন জামা মেলতে, আর সেখানে নাকি উনি এক মহিলাকে দেখেছেন ছাদের কার্নিশ থেকে ঝাঁপ দিতে গলির দিকে। আমার বুঝতে বাকি রইল না উনি কাকে দেখেছেন। সেই থেকে নিচে নামার পর ওর বমি থামছে না। আমাদের আর একটু আগে গোয়া যেতে পারলে বোধহয় খুব ভালো হতো। ডাক্তার এসে ওষুধ দিলেন। বাড়িটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। লাইটারটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। মন খারাপ থাকলে মনটা খালি এই সিগারেট সিগারেট করে। নেশা হয়ে গেছে এই বয়সেই। বোধহয় খাটের নিচেই রেখে এসেছি। আমি অনেক দিন পর আমার ঘরে গেলাম। এই ঘরে এলে আমি মাকে খুঁজে পাই। আমার মাকে অনেক কিছু জিজ্ঞেস করার ছিল। এসব কি মা করছে? কিন্তু কেন করছে? বিনি তো মায়ের কোনো ক্ষতি করেনি। দরজা খুলে ঘরের ভেতর পা দিতেই আমার সারা শরীরের মধ্যে অদ্ভুত এক শিহরণ ঘিরে গেল। জানলায় মনে হলো এতক্ষণ একটা মুখ ছিল, যেটা আমি ঘরে ঢুকতেই সরাত করে বাঁ দিকে সরে গেল। সেই জানলা। ছোট আর সোনাদার কথা মনে আসতেই আমি চট করে জানলায় গিয়ে দাঁড়ালাম। সামনের বাড়ির জানালার পাল্লা বন্ধ, কিন্তু খুব ভালো করে কান পাতলে হারমোনিয়াম বাজানোর একটা মৃদু শব্দ পাওয়া যাচ্ছে। কোন বাচ্চা মেয়ে সরগম করছে। আমি বিছানায় বসলাম। তোষকের তলা হাতরে লাইটারটা বের করে ঘষে দেখি কিছুতেই আগুন জ্বলছে না। ইচ্ছে করে আমি জানলার দিকে তাকাচ্ছিলাম না। ভাবলাম বেরিয়ে যাই ঘর থেকে। আর ঠিক তখনই খচ করে সুইচের আওয়াজ, আর একটা নরম আলো সামনের বাড়ির জানলা থেকে আমার বিছানায় এসে পড়ল। খুব কৌতূহল হচ্ছিল, দেখি না কই এখন অবধি তো সেরকম কিছু হয়নি। আর সেই মুখটাই বা কার মুখ আমি তো ভালো করে দেখিনি। আমি এক কোণে সরে গিয়ে জানলায় চোখ রাখলাম, আর মুহূর্তে আমার জীবন শক্তি এক নিমেষে মাটিতে মিশে গেল। দেখতে পেলাম সামনের বাড়ির জানলা হাট করে খোলা, আর স্পষ্ট দেখা যাচ্ছে 3টে মৃতদেহ ঘরের 3টে জায়গায় ঝুলছে। ঘুমের মধ্যে যেমন বোবাই ধরে, আমার ঠিক তাই হলো। চোখের পাতা দুটো যেন কে আটকে দিয়েছে। আমি ওদিক থেকে চোখ সরাতেই পারছি না। কেউ বা কারা যেন আঠা দিয়ে আটকে দিয়েছে আমার চোখ। চোখ বন্ধ করার শক্তি অবধি অবশিষ্ট ছিল না আমার শরীরে। ঘাড় ঘুরিয়ে নেওয়া তো দূরের কথা, চিৎকার করার চেষ্টা করেও পারলাম না। আমি তাকিয়েই থাকলাম সেদিকে, আর দেখলাম ওই 3টে দেহ ফাঁসের দড়ি খুলে একে একে ওদের জানালায় এসে দাঁড়ালো। ওরা আমায় হাত বাড়িয়ে ডাকতে শুরু করলো। ধীরে ধীরে দুটো জানলার মধ্যেকার দূরত্ব কমে আসছে।
কোথা থেকে যেন একটা চিৎকার আমার গলা ফেটে বেরিয়ে এলো, আর দৌড়ে আমি নিচে নেমে বাড়ি থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। সামনের মাঠ, পুকুর থমথম করছে। আমি উঠোনের মধ্যেই বসে পড়লাম। আমি কি দেখলাম? দু হাত দিয়ে মুখ ঢেকে বসে রইলাম কিছুক্ষণ। কিছুতেই ধাতস্থ হতে পারছিলাম না। বড্ড অসহায় লাগছে। কি করব আমি আর ছোট? আমরা দুজনেই তো খুব একটা বড় নই। সোনাদা, হ্যাঁ, সোনাদার সাহায্য নিব। শীতের শিশিরে হাওয়া আমার ঘাম বেয়ে গায়ে কাঁটা দিয়ে যাচ্ছিল। চোখ বুজে থাকতে থাকতে একটা হাততালির আওয়াজে ফট করে চোখ খুললাম। আতঙ্ক ঘিরে ধরল আমায়। এই আওয়াজটা আমি ছোট থেকে ত্রাসের মতো করে চিনি। ওরা এসেছে, কিন্তু এখন যদি ওরা আমায় ওদের আস্তানায় নিয়ে যেতে চায়, আমায় বাঁচানোর মতো তো কেউ নেই। দাদু, দিদা, ছোট কেউ নেই। বিপদ এলে সব দিক থেকে আসে। আমি উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে পা বাড়াবো, এমন সময় আমার কানের ঠিক পাশে হাততালি দিল সে। আমি চোখ টিপে ঘুরে দাঁড়ালাম। চোখ খুলে দেখলাম একজনই, কপালে বিরাট বড় একটা টিপ, চোখের কাজল সারা দিনের কাজের চাপে থেবড়ে গেছে, ঠোঁটের লিপস্টিকটাও ঘেঁটে গেছে। আমি খুব মৃদু স্বরে জিজ্ঞেস করলাম, কি চাই? প্রতিবারের মতো উত্তর দিল, তোকে রে তোকে। বলে পান খাওয়ার দাঁত বের করে একটা বিচ্ছিরি হাসি হাসলো। আমি সপাটে না বলে উঠে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি, আবার হাততালি দিয়ে বলল, এই শোন, তোর খুব বিপদ যাচ্ছে না রে? আজকে তোকে নিয়ে যেতে আসিনি, তোর বিপদ শুনে এসেছি রে। বাড়ির বাইরে গীতা, লক্ষ্মী, পিয়ার, ময়না দাঁড়িয়ে আছে। ওদের আমি বলি যে চায় না, তোরা তাকে জোর করে ডাকিস কেন? ওরা বলে যে এই দুনিয়া তোর নাই আছে বুলবুল, তুই এখানে থাকলে কষ্ট ছাড়া কিচ্ছু পাবি না। সে যাকে, আজ কিন্তু সে কথা বলতে আসেনি। আমি ঘুরে ওর দিকে তাকালাম। বলল, এই নে, এটা ধর। হাত বাড়িয়ে একটা কাগজ দিল প্যারি। ছোট বারণ করেছে কিছু নিতে, তাই সংকোচ বোধ হচ্ছিল। প্যারি বুঝলো সেটা। হাত ঘুরিয়ে ঢং করে নাচের ভঙ্গিমায় দুপা ঘুরে নিয়ে বলল, প্যারি তার প্যারি মোহন কি তোফা দিচ্ছে রে, আর সে নিচ্ছেই না। আমি তাহলে আরেকটু নাচি? না 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 না, থাক থাক, দরকার নেই। এক ঝটকায় ওর হাত থেকে কাগজে মোড়ানো জিনিসটা কেড়ে নিয়ে আমি ঘরে ঢুকে গেলাম। ছোটকে সব বলতে হবে। দৌড়ে ডাকতে গিয়েও আমি ওকে কোথাও পেলাম না। আমার চিৎকার চেঁচামেচি শুনে বাবা বেরিয়ে এসে বেশ বিরক্তির সুরে বলল, উফ, এই সবে মাত্র বাড়ি ফিরলাম, কি শুরু করলি বলতো? জবে থেকে এসেছি এক বিন্দু শান্তি নেই এই বাড়িতে। বাবা কথাটা শেষ করার আগেই গেটে আওয়াজ করে বেশ হন্তদন্ত হয়ে এক কাপালিক গোছের লোক আমাদের দালানে এসে উপস্থিত হলো। প্যারি এর মধ্যে হাওয়া। প্রথমে লোকটি বেশ হম্বিতম্বি করলো যে তার কোনো এক দুর্লভ জিনিস নাকি এই বাড়িরই কেউ চুরি করেছে। অনেক কথা শোনালো। তারপর ধপ করে বারান্দায় বসে পড়ে কি সব যেন ভেবে বলল, এই বাড়ি ভালো নয়, এই বাড়ি একেবারেই ভালো নয়। এই বলে উঠে সোজা আমার দিকে তাকিয়ে বলল, যা, এক্ষুনি সব কটা জানলা বন্ধ করে দিয়ে আয়। আমি বুঝতে পারলাম প্যারি কি করেছে। এটা নিজে চুরি করে লোকটাকে বলেছে যে আমি চুরি করেছি। হাতের কাগজের মোড়কটা লোকটার হাতে দিয়ে আমি এক দৌড়ে ছোটকে ডাকতে গেলাম। সব জানলা তো দেওয়া যাবে, কিন্তু আমার ঘরের জানলাটা? একটু আগে আমার সাথে যা ঘটেছে, তারপর আমার ঘরের দিকে তো আমার পা বাড়াতেই জ্বর চলে আসছিল। ছোটকে নিয়ে
ওই ঘরে ঢুকলাম। জানলাটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঘরে ঢুকে সুইচ বোর্ডে হাত দিয়েই ছোট বলল, কারেন্ট তো নেই, কি জ্বালাবো? জানলার খুব কাছে গিয়ে ছোটর চোখ মুখের অভিব্যক্তি পাল্টে গেল। আমি দরজায় দাঁড়িয়েই দেখলাম ওর চোখ দুটো জলে ভরে গেছে। আমি ওর কাছে গিয়ে জানলায় তাকিয়ে দেখলাম উল্টো দিকের বাড়ির বন্ধ জানলা দেখা যাচ্ছে। আমি মামাকে ধাক্কা দিতেই অস্ফুটে বলে উঠল, দিদি! ঝটিকে তাকালাম জানলার দিকে, কিন্তু কেউ নেই। ছোট, তোকে ভুল দেখাচ্ছে, তুই জানলাটা বন্ধ করার ব্যবস্থা কর। খাটের নিচে ক্যারাম বোর্ড আছে, ওটাকে বের করে খাটের ওই পাশে ঠেস দিয়ে আটকে দে। হাঁপাতে হাঁপাতে আমরা দুজন মিলে জানলাটা আটকে যেই ঘরের বাইরে পা রেখেছি, ক্যাচ করে একটা আওয়াজ হয়ে খাটটা ডান দিকে সরে গেল। বোর্ডটা পড়ে গেল মাটিতে। আমার আর মামার মাথায় বাজ পড়ল। এবার নিচ থেকে রোমান্টিক চিৎকার শুনতে পেলাম। হুড় মুড়িয়ে নিচে গিয়ে দেখি বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আর সেই কাপালিক আমার মামাকে দেখে হাত নেড়ে নেড়ে কি সব বোঝাতে আরম্ভ করলো। আমি কি করব কিছু ভেবে না পেয়ে বাথরুম থেকে জল আনতে গেলাম। যাওয়ার পথে খেয়াল হলো ডাইনিং রুমের জানলাটা তো দেওয়া হয়নি। অন্ধকার ডাইনিং রুমে ঢুকে মায়ের বিরাট বড় ছবিটা চোখে পড়ল। কেন জানি না ছবিটা বড্ড বেশি জীবন্ত লাগছে। আমি তাকাতে পারলাম না ওদিকে। জানলাটা আস্তে করে দিয়ে পেছন ঘুরলাম চোখ নামিয়ে, কিন্তু কেন জানি না মনে হলো যে একবার দেখি 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 না ছবিটার দিকে কি হবে। ভুল করলাম, মস্ত বড় ভুল। ছবিটার দিকে তাকাতেই দেখলাম মায়ের স্মিত হাসি মুখটা এখন এখন পরিণত হয়েছে পৈশাচিক একটা মুচকি হাসিতে। চোখ দুটো যেন অস্বাভাবিক রকম জ্বলছে, যেন অনেক দিন পর রক্তের স্বাদ পেয়েছে কোনো পিশাচ। আমি ভয়ে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে ছবিটার কাছে গিয়ে ওটাকে টেনে নামিয়ে দেওয়ালের দিকে ঘুরিয়ে দিলাম। বেরোতে যাব এমন সময় মনে হলো আমার আমার ঠিক পিছনে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। ঘাড়ের লোমগুলো উত্তেজনায় দাঁড়িয়ে গেল। ঘুরে দেখার সাহস হলো না আমার। সমু, ছোট আর তুই চলে যা। আমি চাই বা না চাই এই বাড়ি ওদের ছাড়বে না। অনেক দিন তোদের রক্ষা করে এসেছি, আর আমার হাতে কিছু নেই। মায়ের গলার আওয়াজটা ধীরে ধীরে আরো কর্কশ হয়ে যাচ্ছিল, যেন নিয়ন্ত্রণ রাখতে পারছে না। আমি মায়ের দিকে তাকানোর মতো সাহস পাচ্ছিলাম না। ঘরের ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা। আমার মনে হচ্ছিল বুকের মধ্যে হৃৎপিণ্ড এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এদিকে মাকে একটিবার চোখের দেখা দেখার ভয়ঙ্কর ইচ্ছেটাও দমিয়ে রাখতে পারছি না। আমি একটু একটু করে ডান দিকে সরে ফ্রিজের ওপরের আয়নাটার দিকে তাকালাম। আমার পিছনে কুণ্ডলি পাকানো অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আমি জানি তবু আমি ঘুরলে এমন কিছু দেখব যা সারা জীবন আমার স্মৃতিতে হয় ভালো কোনো সংকলন হিসেবে থেকে যাবে, আর নয়তো নিজের বাবার সাথে মাকেও ঘেন্না করেই বাকি জীবনটা আমার কাটাতে হবে। এদিকে আমার সমস্ত স্নায়ু আমাকে বলছে ঘুরে তাকাতে। আমার আমার পিঠের লোমগুলো দাঁড়িয়ে গেল। এবার ঘরের মধ্যে মনে হলো আরো একটা কেউ এলো। কে সেটা আমি জানি না।
সারা শরীর আমার তখন অবশ হয়ে গেছে। পাথরের মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর ভেবে দেখলাম যে এ তো কোনো মানুষ নয় যে বুঝিয়ে কোনো কাজ হবে। এই বাড়ির সত্তার সাথে আমার মা আর আরো যতজনের প্রাণ এই বাড়ি নিয়েছে সবাই মালার ফুলের মতো গেঁথে গেছে। আমি এক ক্ষুদ্র নাবালক, আমার কতটুকুই বা ক্ষমতা। বাস্তু বড় শক্তিশালী জিনিস। দাদুর কাছে শুনেছি যে বাড়ি যত বেশি ঘটনার সাক্ষী থাকে তার বাস্তু তত উজ্জীবিত হয়ে ওঠে। হয়তো এটা আমার মা নয়, হয়তো এই বাড়িটাই আমাকে দেখাচ্ছে এই সব, যাতে আমি চলে যাই। আমি আমার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে ঘরের বাইরে পা রাখতেই হুড়মুড় করে সামনে পড়ে গেলাম। পিছনে না তাকিয়েও স্পষ্ট বুঝতে পারলাম আমাকে ঘিরে ঠিক 5 জন দাঁড়িয়ে আছে। আমি চোখ বুজে ফেললাম। চোখ খুলতেই আর কোন খারাপ অনুভূতি আমায় গ্রাস করলো না। পেছনে তাকিয়ে দেখলাম ডাইনিং রুম মড়ার মতো পড়ে আছে, কেউ নেই। ছবিটা হুক থেকে এদিক ওদিক দুলছে। হাত ঘেমে গেল আমার, কিন্তু ডাইনিং পেয়ে বাথরুম যাওয়ার মতো সাহস আমার হলো না। উঠতে গিয়ে বুঝলাম হাঁটুতে বেশ জোরে আঘাত পেয়েছি। খুঁড়িয়ে খুঁড়িয়ে বারান্দায় গিয়ে দেখলাম বাবাকে ঘিরে সবাই দাঁড়িয়ে রয়েছে। বিনি আমার দিকে তাকাতে আমার বুকের ভেতরটা কেমন কেমন খাঁ খাঁ করে উঠল। আলো অন্ধকারে ওকে ঠিক কানাই দাসের মেয়ের মতো দেখাচ্ছে। আর তার পাশে ওটা কি? না, ওটা তো রমান্টি নয়। বিনির কাঁধের উপর হাত রেখে ভদ্রমহিলা আমার দিকে ঘুরে তাকালেন। আমি চোখ সরিয়ে নিলাম। না না না, আমি দেখবো না। মামাকে যেভাবেই হোক ওখান থেকে সরিয়ে আনতে হবে। ধীর পায়ে ওর কাছে গিয়ে দেখি কেমন যেন মরার মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কাপালিক বুড়োকে খুঁজতে গিয়ে দেখলাম উনি উঠোনে চিত হয়ে পড়ে রয়েছেন। এখন কি হবে? মা যা বললো তাই করব। পালাবো, ছোটকে নিয়ে পালাবো। কিন্তু রমান্টি, বিনি, ওদের কি হবে? ওদের আমি মনে মনে অনেকটা জায়গা দিয়ে ফেলেছি। মামাকে ধরে আমি ঝাঁকাতে ঝাঁকাতে ডাকলাম, কিন্তু কোনো লাভ হলো না। এখন উপায়ের কথা ভাবতেই দেখি ঢোল করতালের আওয়াজ আসছে বাইরে থেকে। তখন ওইখানে দাঁড়িয়ে আমার সেটাকেই প্রাণ ভোমরা মনে হলো। দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি প্যারি আর তার 5 জন বান্ধবী বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে বলল, হ্যাঁ রে শোন, তোর কাছে ওই বুড়ো কাপালিককে পাঠানোর পর জানতে পারলাম ও শালা জোচ্চোর। এই সর বুলবুল সর, যা করার আমাদেরই করতে হবে। ওদের সাথে বাড়িতে ঢুকতেই মনে হলো যেন ছোট রমা আন্টি আর বিনির কাঁধের পাশ থেকে দুটো কালো ছায়া সরে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আর ওরা 3 জন মাটিতে বসে পড়ল ধপ করে। বাবার মাথার পেছন থেকে তখনও টাটকা রক্ত চুইয়ে পড়ছে মেঝেতে। প্যারিরা হাতে ভেজাকার টর্চ এনেছিল। ওদের এই আকস্মিক আবির্ভাবে সেদিন রাতে বাড়িতে আর সেরকম কোনো ঘটনা ঘটল না। আমি প্রমাণ পেলাম যে আমরা মানুষকে কতটা ভুল বুঝতে পারি। তাদেরকে ব্যক্তিগত স্তরে চেনার আগেই সমাজের বলে রাখা ক্যাটাগরিতে ফেলে আমরা ঘেন্না করতে শুরু করি। প্যারি আর ওর বন্ধুরা আমার সব ধারণা ভেঙে দিচ্ছিল। ডাক্তারকে টাকা না দিয়ে চিকিৎসা করতে রাজি করানো, রান্না বান্না করে আমাদের খাওয়ানো, বাবা, রমা আন্টি, বিনি এদের সেবা করা। দাদুর কাজ হওয়া অবধি ওরা আমাদের সঙ্গ ছাড়ল না। আমার আর ওদের মধ্যে পার্থক্য একটাই, আমি সব পেয়েছি আর ওরা অবহেলা ছাড়া আর কিচ্ছু পায়নি।
আমি ধন্যবাদ জানাতে গেলে প্যারি একটা অদ্ভুত কথা বলল। জানিস, বড় হিংসে হতো। তোর মা তোকে কেমন করে আগলে রাখতো আমাদের থেকে। আমাদের মায়েরা তো বিদেয় করতে পারলেই বেঁচে যায়। তারপর বুঝলাম, জানিস, তুই ভালো আছিস, ক্লাসে ফার্স্ট হোস, আবার ভালো করে পড়াশোনা করে বড় কেউ হোস, আর আমাদের দেখিস, তুই আমাদের মান রাখবি। হিংসে? যে জীবন থেকে আমি পালিয়ে বেরিয়েছি চিরকাল, ওদের সেই জীবন দেখে হিংসে হতো? যেদিন দাদুর কাজ হলো, পুরোহিত দিদাকে বললেন যে বাড়ির কর্তার মৃত্যুর সুযোগ নিয়ে এই বাড়িতে কিছু অযাচিত শক্তি ঢুকে পড়েছে, তাই একটা নারায়ণ পুজো করলে খুব ভালো হয়। কিন্তু আমি আর ছোট জানতাম বাড়িটাই সব কিছুর মূলে। সেই রহস্যের সমাধান হওয়া সম্ভব নয়। আপাতত শক্তি হ্রাস করার জন্য যা যা করার সেটা আমাদের করতেই হবে। কানাই দাসের বাড়ি গেলাম। ওর বৃদ্ধ বাবা সেখানে থাকেন, কথা বলার মতো ক্ষমতা নেই। গোত্র জিজ্ঞেস করাই হাতের ইশারায় আলমারির মাথায় একটা বহু পুরনো মন্দিরের পুজো দেওয়া মিষ্টির বাক্স দেখালেন। আমরা গেলাম উপরে। ঘরটায় কোনো আসবাব নেই, দম আটকানো বোটকা গন্ধ। ঢুকলাম না আমরা। মল্লিক বাড়ি গেলাম। সোনাদার মা ভীষণ অবাক হলেন। আমার হাত ধরে অনেক কান্নাকাটি করলেন, বললেন আমায় এতদিন দূরে সরিয়ে রেখেছিলেন, কিন্তু এক ছেলেকে হারিয়ে উনি আজ আরেক ছেলেকে পেয়েছেন। সবার গোত্র জানা হয়ে গেলে আমাদের উদ্দেশ্য ছিল গয়ার দিকে রওনা দেওয়ার। তন্ত্রমন্ত্র জানি না, কিন্তু এইটুকু জানি যে মন থেকে কারো ভালো চাইলে, সেই হলো পরলোক, যে লোকই হোক না কেন, তার ফল পাওয়া যায়। ভালোবাসার কাছে সব কিছু হেরে যায় একদিন। ভালোবাসার চেয়ে বড় অস্ত্র কিচ্ছু হতে পারে না। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই বাড়িতে আর এক মুহূর্ত কারোর থাকা যাবে না। দিদা অনর, তিনি মরলেও এই বাড়িতেই মরবেন। ছোট আর আমি দাদুর কাজ ছেড়ে গয়ার ট্রেন ধরবো যেদিন, রমা আন্টি আর বাবাকে এই বাড়িতে থাকতে বলার সাহস হলো না। সেদিনের পর বাবার চরিত্রের আমূল পরিবর্তন দেখা গিয়েছে। খুব প্রয়োজন ছাড়া কথা বলে না, মাঝে মাঝে ভুলও বকে। আমার করুণা হয় লোকটার প্রতি। ট্রেনে ওঠার আগে বাবা আমায় ঘরে ডাকলো। গেলাম। বাবা আমার হাত ধরে বলল, আমায় পারলে ক্ষমা করে দিস বাবা। জেনে না জেনে অনেকভাবে তোকে আর তোর মাকে আমি কষ্ট দিয়েছি। ওখানে গিয়ে পারলে আমারও পিণ্ডটা দিয়ে আসিস। শেষ কথাটা আমি বুঝলাম না। মনে হলো ভুল বকছে হয়তো। কোনো উত্তর দিলাম না আমি। উপেক্ষার ক্ষমা হয় না, চাইলেও করা যায় না। যখন আমার বাবাকে সব থেকে বেশি দরকার ছিল, তখনই ছিল না বাবা আমার কাছে। আমায় যুদ্ধের ময়দানে শিখণ্ডী বানিয়ে নিজের দোষগুলো ঢেকে গিয়েছে। দুই অর্থেই সেটা খাটে। মনে মনে হাসলাম। উঠে যাওয়ার সময় বাবা ফিস ফিস করে বলল, ও আমায় ছাড়বে না রে। বিয়ে তো 7 জন্মের বন্ধন, ও আমায় ছাড়বে না। সবসময় আমার সাথে ঘোরেও, দরজার পাশে, বিছানার পায়ের কাছে। আসলে আসলে বড় ভালোবাসতো কিনা। তুই আমায় কথা দে বাবা, পিণ্ড দান করে আসবি। কথা দে, কথা দে। চাই না, চাই না এ বাড়ি আমার। চাই না, চাই না, কিচ্ছু চাই না। এই মানুষটাকে আমি এত দুর্বল অবস্থায় জীবনে দেখিনি। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। কান্না পাচ্ছিল আমার। ছোট আমায় ছিচকাদুনে বলে, ভুল করে না। মানুষের কষ্ট আমি একেবারে দেখতে পারি না। ছোটকে জিজ্ঞাসা করেছিলাম সেদিন
সেদিন রাতে কি হয়েছিল। ও যা বলল তার অনেকাংশই আমার বোধগম্য হলো না। মনে হলো কিছু একটা লুকোচ্ছে। ও বলল ওর সেরকম কিছুই মনে নেই, শুধু এইটুকু মনে আছে যে ও ছাদের সিঁড়ি দিয়ে শাড়ি পরা কাউকে নামতে দেখেছিল, আর তারপরেই নাকি বাবা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে যে কিছু একটা লুকিয়ে যাচ্ছে আমার থেকে, আমি সেটা বুঝলাম। বেশি জোর করলাম না আমি। ওর মনের ওপর দিয়েও তো কম চাপ যাচ্ছে না। বিয়েটাও ভেঙে গেছে। মালপত্র গুছিয়ে যখন বেরোবো এমন সময় রমা আন্টি সিঁড়ি দিয়ে নেমে মামাকে বলল, ছোটদা শিগগির ওপরে চল, কাকিমার মুখ দিয়ে গ্যাজেলা বেরোচ্ছে, কিছু খেয়ে ফেলেছে নাকি? আমার হাত থেকে সব লাগেজ পড়ে গেল। ছোটকে দেখলাম বেশ ধীর স্থির ভাবে সেগুলো আমার হাতে তুলে দিয়ে বলল, মনে হচ্ছে তোকে একাই যেতে হবে। মাকে আমি দেখে রাখি, তুই যা, তুই ঠিক পারবি। এত বড় গুরু দায়িত্ব আমি একা কি করে সামলাবো? আর সে কথা বলবো বলে মামার পেছন পেছন উঠে আমি দিদার ঘর অবধি গেলাম। দেখি দিদার পাশে বসে রমা আন্টি ওর মুখ মুছে দিলেন। আমায় হাত বাড়িয়ে দিদা ডাকলো। এই কদিন মাত্র সময়ে শরীর একেবারে ভেঙে পড়েছে দিদার। বিছানার সাথে মিশে গেছে কঙ্কালসার চেহারাটা। আমি কাছে গেলাম দিদার, শীর্ণ হাতটা আমার মাথায় রেখে দিদা বলল, তোর মায়ের সাথে অনেক অন্যায় হয়েছে বাবা, তার শাস্তি তো পেতেই হতো। আমি সব জেনে বুঝে শুধু তোর আর ছোটর কথা ভেবে চুপ করেছিলাম। আজ আমাদের সাথে যা হচ্ছে তার জন্য আমরাই দায়ী। আমাদের শাস্তি পেতে দে বাবা, না হলে এ পাপের প্রায়শ্চিত্ত সম্ভব নয়। মায়ের সাথে কি অন্যায় হয়েছে? আমি জিজ্ঞেস করতে যাব এমন সময় ছোট আমার দিকে এমন ভাবে তাকালো যে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অন্য কোনো কথা না, বলল, বাইরে আয়, কথা আছে। তুই যেদিন হলি আমাদের জানানো হয়নি। শুধু তোর বাবার গলা শুনে মনে হয়েছিল যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তোদের এই বাড়িতে নিয়ে আসার পর বিপুলদা বলেছিল নিয়ে যাবে, কিন্তু এলো না। 1 মাস 2 মাস করতে করতে 1 বছর কেটে গেল। তোর প্রথম জন্মদিন সেদিন খুব বৃষ্টি পড়ছিল। বিপুলদা এলো, দিদির সাথে তখন তুমুল ঝগড়া। ও নাকি ডিভোর্স চায়। তখনও তো বুঝিনি। দিদি তোকে খুব ভালোবাসত রে, কিন্তু ওই লোকটা, ওটা একটা পাষণ্ড। আর আমার মা চিরকাল ওকে সাহস জুগিয়ে গেছে। আরো 1 বছর কাটলো। মা দিদিকে কথা শোনাতো যাতে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। খরপোশ পেলে তবে সংসার চলবে। তুই আর দিদি নাকি আমাদের বোঝা। দিদি মুখ বুঝে পড়ে থাকতো, বাচ্চাদের পড়াতো। ওই কানাই দাসের মেয়েটাও পড়তো ওর কাছে। এই বাড়িটার উপর নজর ছিল তোর বাবার। দিদি আমায় মাঝে মাঝেই বলতো, জানিস, আমি যদি চলে যাই সমুর খেয়াল রাখিস। ওকে কখনো জানতে দিস না যে ওর বাবা ওকে ভালোবাসে না। তোর 3 বছর বয়স তখন। তোর বাবা আহ্লাদ করে তোদের বারুইপুরে নিয়ে গেল। 1 বছর ওখানে থাকার পর ওরা দুজন এই বাড়িতে এলো। আমি বুঝতে পারছিলাম না তোর বাবার আমূল পরিবর্তন হলো কি করে। সে যেন দয়ার অবতার, তখন পুরো পাল্টি খেয়ে গেল। দিদি তখন ওর ধ্যান জ্ঞান। তারপরে এই ঘটনা।
তোকে ওই বাড়িতে রেখে আসে। দিদি জানিস, ছোট থেকে একটু অন্যরকম ছিল। ও এমন কিছু অনুভব করত আর দেখতে পেত যা আমরা পেতাম না। এই বাড়ির সাথে ওর একটা অদ্ভুত যোগ ছিল। বাড়িটা আর ও যেন একাত্মা। বাড়িটা যেন ওর কথা শুনে চলতো। যেদিন ওর মন ভালো থাকতো, বাড়ির ভিতরটা যেন সুগন্ধে আর আলোয় ভরে উঠত। আর সবাই এটাকেই ওর মাথার ব্যায়ামও ভাবত। তোর বাবা তারপর অনেক চেষ্টা করলো এই বাড়িটা নেওয়ার। মাকে খুব সন্তুষ্ট রাখত। মাঝে মাঝে এসে তোর জন্য নানান রকম খেলনা দিয়ে যেত, টাকা পয়সা দিয়ে যেত। মাকে দিদির মৃত্যুটা কিছুতেই ভুলতে দিত না। কনস্ট্যান্টলি বুঝিয়ে যেত যে ওই হলো এখন আমাদের ত্রাতা, যেহেতু আমি রোজগার করি না। আর দিদি মারা গেছে তোর জন্য। মাকে একরকম কিনে নিয়েছিল তোর বাবা। তোর বাবার মাঝে মাঝে পাঠানো টাকা আর আমার পড়ানো টাকাতেই চলছিল সবটা। কিন্তু যতই করুক, এই বাড়িটা ও নিজের নামে করতে পারেনি কখনো। শুধু ও না, কেউ পারেনি। বাড়িটা আজও দিদির নামেই আছে। দিদি চলে যাওয়ার পর বাড়িটা একদম অন্যরকম হয়ে গেল। যখন তখন এখানে সেখানে পচা গন্ধ নাকে আসতো। জিনিসপত্র আপনা থেকে জায়গা পাল্টে ফেলত। আলোর বাল্ব ফেটে যেত একটু ঝড় বৃষ্টি হলেই। বাড়িটার যেন ভীষণ রাগ হতো তোর বাবা এলেই। তোকে আমরা কিছুই বুঝতে দিতাম না। বাবা চেষ্টা করলো বাড়িটা বিক্রি করার, সেও দিদি মারা যাওয়ার আগেই। অনেক পরে জানতে পারলাম যে আমাদের গৃহদেবতার রান্নাঘরের অতি পুরনো শিকলটাও নাকি বাবা কার হাতে দিয়েছিল বিক্রি করবার জন্য। দিদি মারা যাওয়ার পরে আসন্ন অভাবের আশঙ্কায় আমাদের গৃহদেবতা যে ঠিক কে তার হদিশ আমি আজ অব্দি পাইনি। কোনোদিনও পুজো হতেও তো দেখলাম না। তারপর একদিন মানিক মারা গেল। বাবা ভাবলো বাড়ির সাপ লেগেছে সবার উপর। এই কথাটা শুনে আমার গা শিরশির করে উঠল। দাদু মানিকদাকে শিকলটা বিক্রি করার জন্য দিয়েছিল, কিন্তু কিন্তু তার দোষ হয়নি, কারণ সবাই ভেবেছিল যে মানিকদা ওটা চুরি করেছে। আর আর তারপরেই ঈশ্বর, দাদু প্রমোটারকে হ্যাঁ বলার পরে তারও মৃত্যু হয়। এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি নয়। এর পেছনে কোনো বড়, বিরাট বড় কোনো ইতিহাস লুকিয়ে আছে। ভয়ে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। ছোট বলতে থাকলো, এই বাড়ির কিছুই বিক্রি করা যেত না। ইনফ্যাক্ট এখনো যায় না। আমরাও হাল ছেড়ে দিয়েছি। দিদি চলে যাওয়ার পর আমার তো আর এখানে থাকতেও ইচ্ছে করতো না। মাকে মাকে বাবা মেরেছে, তাই না রে? আমার প্রশ্নটা শুনে ও চমকে উঠল, মাথাটা নিচু করে রইল। আমি আরো বললাম, পুলিশে যাসনি? হ্যাঁ, তারপরে ওই লোকটাকে এখানে ঢুকতে দিয়েছিস? লোকটা এখনো এখানে আছে। তোরা তোরা এরপরেও বলিস যে তোরা আমায় ভালোবাসিস? হ্যাঁ, তোদের লজ্জা করে না? ছি, ছি। মাথার শিরাগুলো দপ দপ করছিল আমার। রাগে, ঘেন্নায় কান দুটো গরম হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল এক্ষুনি নিচের ঘরে গিয়ে গলা টিপে শেষ করে দিই লোকটাকে। নাক দিয়ে গরম নিঃশ্বাস আর চোখ দিয়ে অজর ধারায় জল পড়ছিল আমার। ছোট ধরা গলায় বলল, সবটাই আমাদের সন্দেহ, কোনো প্রমাণ ছিল না। আর তোর দিদা, সে তখন অন্ধ শোকে স্নেহে। বাবাকে আমি ঘৃণা করতাম, কিন্তু আজকের পর থেকে লোকটাকে বাবা বলতেও লজ্জা করছিল আমার। ঠিক করলাম, হ্যাঁ, গয়া গিয়ে সত্যি পিণ্ড দিয়ে আসবো। বিদার দিকে তাকালাম। মরার উপর
খাঁড়ার ঘা দিয়ে লাভ নেই, কিন্তু কিন্তু ছোট ছোট কোনোদিনও আমাকে বলেনি কেন? ও বোধহয় আমার মনের কথাটা পড়তে পারলো। তোকে বললে তুই কি ভালো থাকতিস? হ্যাঁ হ্যাঁ, তাই বলে একটা একটা খুনি দিনের পর দিন আমাদের আমাদের বাড়ির অন্ন ধ্বংস করলো, আর তুই সেটা দেখলি? মুখে যাই বলি, আমি মনে মনে জানতাম বাবার সাথে ছোটকে আমি কোনোদিনও কথা বলতে দেখিনি, কিন্তু আমার এই রাগ আমি রাখবো কোথায়? তাই সবটুকু ওর ওপর দিয়েই গেল। পকেটে হাত রেখে সিগারেট খুঁজে ধরালাম। মায়ের ছবিটা আমার মুখের সামনে ভাসছিল। রমান্টির গলা পেয়ে আমরা মুখ ঘুরিয়ে নিলাম। আজকাল শরীরটা সব সময় খুব ভারী লাগে। হাঁটতে চলতে গেলে মনে হয় কাঁধে যেন বস্তা বয়ে বেড়াচ্ছি। আর চোখে দেখে মনে হলো দিদার ঘরের দরজায় ছোট ছাড়াও আরো কি একটা দাঁড়িয়ে আছে। আমি সেদিকে নজর দিলাম না। নজর দিলেই কি দেখবো তার ঠিক নেই, কিন্তু হাতটা আগুন জ্বালাতে গিয়ে একটু কেঁপে গেল। ছোট বলল, তুই একটু শান্ত হ সমু। দেখ, আমাদেরও কিছু করার ছিল না। তোর উপর রাগ করেই সেই রাতে তোকে বলেছিলাম যে ওর সাথে চলে যেতে, কিন্তু পরে খেয়াল হলো কত বড় ভুল করেছি। ও তো তোরও কোনো ক্ষতি করে দিতে পারতো। আমি আর চোখে দরজায় দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তির দিকে চোখ রেখেই বললাম, না, পারতো না। ছোট আমার দৃষ্টি অনুসরণ করে পেছন ঘুরে কিছু দেখতে পেল না। গয়া গিয়ে পিণ্ড দিতে বেশ কিছু টাকা খরচ হলো। প্রেত গয়ার পুরোহিতগুলো খুবই লোভী। তাও খুঁজে খুঁজে একজনকে পেলাম। 18,000 টাকায় নিষ্পত্তি হলো। আমি লুকোইনি কিছুই। শুনলাম এর মধ্যেই নাকি বেনারসে কিছু তৃতীয় লিঙ্গের মানুষ পিণ্ডদান করার রীতি শুরু করেছেন। তবে উনি কিছুটা আন্দাজ করেছিলেন। বারবার আমার আশেপাশে দেখছিলেন আর বলছিলেন আমি নাকি একা আসিনি, আমার সাথে আরো অনেকে এসেছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আমার আবার গা ছমছম করছিল। দুটো জানলা, যেন দুটো চোখ, আর দালানের পরপর সারি দেওয়া ঘরগুলো দাঁতের মতো, যেন আমায় দেখে ব্যাঙের হাসি আসছে। মালপত্র নিয়ে ভেতরে ঢুকতেই ছোট আমায় জড়িয়ে ধরলো, পিঠ চাপড়ে দিয়ে বলল, কত বড় হয়ে গেছে আমাদের সমু। অদ্ভুত ব্যাপার, বাড়িটা একটু অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল যেন এখানে এখানে আমাদের আর কোনো বিপদ নেই। হ্যাঁ, আমার চোখ বারবার বাবার ঘরের দিকে চলে যাচ্ছিল। দেখলাম ঘরে তালা দেওয়া। দিদা কেমন আছে রে? প্রশ্নটা করেও আমি বাবাকেই খুঁজতে থাকলাম। বোধহয় ওরা চলে গেছে। পরক্ষণে সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ হতে দেখি রমান্টি, ওর পরনে সাদা শাড়ি। সে কি? আমি চেয়ার ছেড়ে ঝট করে উঠে পড়লাম। উনি সৌজন্যমূলক হাসি হেসে বললেন, বসো, আমি চা করে আনছি। আর আজকে থেকে শুধু পড়বে, পরীক্ষা প্রায় এসেই গেল। আমি ছোটর দিকে তাকাতেই ও ঘাড় নাড়ল। এই যে কি অদ্ভুত একটা অনুভূতি, তা আমার পক্ষে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। কি জিজ্ঞাসা করব আমি
আমি বুঝতেই পারলাম না। বুকটা ধরফর করছিল। ছোট আমার পিঠে হাত রেখে বলল, তুই চলে যাওয়ার পর থেকেই প্রায় কাকে দেখে চমকে চমকে উঠত। রমা বৌদির কাছে স্বীকার করেছিল সবকিছু, ক্ষমা চাইতো রোজই। তারপর একদিন সকালে উঠে দেখি আসলে রমা বৌদির সাথে দিদি মারা যাওয়ার আগে থেকেই ওর সম্পর্ক ছিল। রমা বৌদি গিল্টি থেকে এখানে থেকে গিয়েছেন। দেখ, তুই বোঝাতে পারলে বোঝা একটু। আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। একটু একটু অপরাধ বোধ যাচ্ছিল। অস্ফুটেই বললাম, তুই আমায় বলিসনি কেন? মুখাগ্নি আমিই করেছি। তোর তো ফোন নেই, কিভাবে জানাতাম তোকে? রান্নাঘরে গিয়ে দেখি রমান্টি চা ঢালছেন। আমি একটু আমতা আমতা করেই বললাম, আন্টি, আপনি আপনি বরং বিনিকে নিয়ে চলে যান। আমি আমি নিজের খেয়াল ঠিক রাখতে পারবো। উনি আমার দিকে তাকালেন না, শুধু এটুকুই বললেন, আমার অংশের প্রায়শ্চিত্ত থেকে আমাকে বঞ্চিত করো না সমুদ্র। তোমার মায়ের কাছে আমার অনেক ঋণ। এই নাও, চা খেয়ে ফ্রেশ হয়ে নাও। আমরা সেই থেকে একসাথেই আছি। কেন আছি জানি না। বাড়িতে আর সেরকম কিছু ঘটে না। আমার ঘরের জানলাটা কাঠ দিয়ে আটকে দেওয়া হয়েছে। আমি বা ছোট কেউই খুব একটা নজর দিই না সেদিকে। মাধ্যমিক শেষ, শীত ধীরে ধীরে বিদায় নিচ্ছে। একদিন পুকুর পাড়ে বসেছিলাম। ছোট হঠাৎই আমায় বলল, মাঝে মাঝে কি মনে হয় জানিস, এই বাড়িটাই দিদি। দিদি থাকলে ঠিক যেমন ভাবে আমাদের আগলে রাখতো, এই বাড়িটাও তাই। শুধু মাঝে মধ্যে দিদি বড্ড রেগে যেত। তারই বোধ হয় এত বড় দাম দিতে হলো আমাদের। মা আর কদিন বল। ছাদে মনে হলো কে একটা দাঁড়িয়ে আছে। ওদিকে তাকালাম না। ঘাসের দিকে তাকিয়ে আমারও একই কথা মনে হলো। মা আসলে আমায় ছেড়ে চলে যায়নি। এই বাড়িটার রূপ নিয়ে চিরকাল আমায় আগলে রেখেছে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, যেতে পারবো না। মায়ের পিণ্ড আমি দিয়ে আসিনি।